জুন 2024-এর পরীক্ষায় জেআরএফ পেয়েছিলেন, কিন্তু সেই পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল। তারপরেও আবার লড়াই, অবশেষে জুন 2025-এর পরীক্ষায় নেট প্রাপ্তি, জেআরএফ অবশ্যই আসবে। এইরকমই এক স্টুডেন্টের গল্প আজ শুনবো তারই মুখে। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই ইউটিউব চ্যানেল। টপার স্টকের আরো একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত। তার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান। তো কিভাবে বাংলা সাহিত্যের ওপর তিনি নেট পাস করলেন সেই সম্পর্কিত সমস্ত বিষয়টা জানবো। তার প্রস্তুতি কেমন ছিল, এই সব বিষয়গুলোই তার মুখ থেকেই শুনে নেব। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের সাথে আছে দিব্যেন্দু স্যার। আমি স্যারই বলছি কারণ এখন স্যার বলারই উনি যোগ্য। তো ওনার মুখ থেকেই ওনার চলার পথটা একটু শুনে নেব। স্যার বলুন। আসলে আমার জার্নিটা শুরু হয়েছিল 2024-এর জুন থেকে, যে এক্সামটা হওয়ার পর ক্যান্সেল হয়ে যায়। এবং আমার জার্নির পুরো ইয়েটাতে আর কি, জগৎটাতে একটু মানে ট্র্যাজেডি পূর্ণই আর কি বিষয়টা। আমি ফার্স্ট অ্যাটেম্পটেই মানে সেট কোয়ালিফাই করি, 26 সেট যেটা হয়েছিল। এবং আমি ফার্স্ট অ্যাটেম্পটেই নেট উইথ জেআরএফও কোয়ালিফাই করি, যদিও তা অঘোষিত। হ্যাঁ, কিন্তু আমি কোয়ালিফাই করেছিলাম। জুনের এক্সাম খুব কঠিন হয়েছিল, কিন্তু তাও যেহেতু প্রশ্নটা অফলাইনে হয়েছিল, তাই আমরা প্রশ্নটা পেয়ে গিয়েছিলাম। যেহেতু আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের কতগুলো প্রশ্ন ঠিক হয়েছে, সেখানে আমি যে পরিমাণ প্রশ্ন ঠিক করেছিলাম তাতে আমার জেআরএফ হওয়া আটকাতো না। যাই হোক, সেই যেদিন পরীক্ষা হয় সেদিন রাত্রেই পরীক্ষাটা ক্যান্সেল হয়। তারপরে এটা নিয়ে সুপ্রিম কোর্টে কেস হয়েছিল যে পরীক্ষাটা আবার হবে কি হবে না। বিবাদী পক্ষের উকিলরা বলেছিল এটা কিছু হয়নি, তাই পরীক্ষাটা হবে না। তার জন্য পড়াশোনাটা বন্ধ হয়েছিল, যে আমি যেহেতু জানতাম যে আমার হয়ে যাবে। তারপর হঠাৎ করে 10 দিনের মাথায় নোটিশ দেওয়া হয়েছিল পরীক্ষার। তারপরে পরীক্ষাটা দিয়ে যারা নেট পড়ে তারা সবাই জানে আমাদের পড়ার ধরনটাই এমন, আপনি যদি 20 দিনও ওখান থেকে ডিটাচ হয়ে যান, আপনি আর সেই ইয়েটাতে সঙ্গটাতে চলতে পারবেন না। একদমই তাই। যাই হোক, আমার তার জন্য জুনের এক্সামটা আর হলো না। তারপর 2024-এর ডিসেম্বরে আমি পরীক্ষায় বসি। ডিসেম্বরের পরীক্ষাতে আমি মানে এই রকম পরীক্ষাতে, যাই হোক, আমার একটা সমস্যার জন্য আমি প্রায় 12 থেকে 13টা প্রশ্ন নট অ্যাটেম্প করে চলে আসি। তাতেও আমার অনলি টু পিএইচডি কোয়ালিফাই হয়ে যায়। যদি আমি ওটা অ্যাটেম্প করতে পারতাম তাহলে আশা করি আমার ওটাতে জেআরএফ হয়ে যেত। যাই হোক, তারপর এই জুনটাতে আপনি পরীক্ষা দিলাম, যদিও এখানে ওই 2-3টে প্রশ্নের জন্য জেআরএফটা হয়নি। হ্যাঁ, কিন্তু নেটটা হয়েছে আর কি। নেটের ইয়েটা হয়েছে। আমি ভেবেছিলাম এইবারে জেআরএফটা হয়ে যাবে। যাই হোক, কাট আপটা অত্যন্ত হাই উঠেছে। মানে আপনি দেখতে পাবেন হিস্ট্রি সাবজেক্টের কাট আপ বাংলা থেকে মানে অনেক কম। হ্যাঁ, যেটা খুব আনবিলিভেবল ব্যাপার, যেটা হয় না সাধারণত। যাই হোক, সেটা হয়েছে, কিন্তু আমার মার্কসটা খুব ভালোই এসেছে। হ্যাঁ, 99.87% মার্কস আছে। এবার এইটুকুই আর কি। তার জন্য আবার ডিসেম্বরে আরেকবার দেখতে হবে ট্রাই করে। এবারে জেআরএফ হবে এটুকুনি আশা আপনার উপর তো রয়েছে। এবার একটু প্রশ্ন করি, বিএসএসসিআই এর সাথে যুক্ত কতদিন? আমি বিএসএসসিআই এর সাথে যুক্ত ওই 2023-এ আমি যেটা জুনের এক্সাম দিয়েছিলাম তার আগে থেকে। মানে আমি শুরুটা করেছিলাম এমএ পড়ার সাথে সাথেই। মানে এমএ এর আমি যখন 3rd সেমিস্টার পড়ি তখন আমার বিএসএসসিআই এর সঙ্গে যোগাযোগ, বিএসএসসিআই এর সঙ্গে কিন্তু তখন আমার এমএ এর পড়াশোনাতে এতটাই চাপ ছিল আর কি। মানে এগুলো আর কি অভ্যন্তরীণ বিষয়, তো সব স্পেশালাইজেশনে সবারই সমান চাপ থাকে না, কিন্তু আমার যা স্পেশালাইজেশন ছিল এবং আমার যিনি গুরুদেব ছিলেন তিনি এতটাই গভীরতর পর্যায়ে নিয়ে যেতেন, তাতে আমি আর নেট পড়ার সুযোগ পাইনি। তারপরে ওই সময় থেকে আমার বিএসএসসিআই এর সঙ্গে আর কি যোগাযোগটা ছিল। আর সেই যোগাযোগের ফলেই আমি কিন্তু সেটটা ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছিলাম। এবং সেখানে সেটটা কোয়ালিফাই করতেও বিএসএসসিআই এর যথেষ্ট সাহায্য ছিল আর কি। আচ্ছা, এরপরে আর একটু প্রশ্ন করি যে সারাদিনে কত ঘন্টা তাও পড়তেন?
আমি সারাদিনে পড়াশোনা আমি খুব একটা বেশি করি না। ব্যাপারটা হচ্ছে আমার নিটের পড়াশোনা তো একটু বোরিং পড়াশোনা। আমার লিটারেচারের সাহিত্যের যে সাহিত্যিক বোধ বা অ্যাস্থেটিক কোয়ালিটির কোনো যাচাই তো নেট পরীক্ষায় হয় না। না। নেট পরীক্ষা জাস্ট একটা কম্পিটিটিভ এক্সাম, হ্যাঁ, বা ওই ওখানে যে প্রশ্নগুলো দেয় সেটা দিয়ে পরবর্তীকালে যখন আপনি এগোবেন সেখানেও এর কোনো কাজ নাই, হ্যাঁ, না, কোনো কাজ একদমই। নেই। কিন্তু যাই হোক, আমাদেরকে এটা করতে হবে যেহেতু প্রসেসটা রয়েছে। তার জন্য আমি পড়াশুনো খুব একটা বেশি করিনি, কোনোদিন 6 ঘন্টা, কোনোদিন 7 ঘন্টা। হ্যাঁ, এর রাত্রের দিকে পড়াশোনাটা আমি একটু বেশি করতাম। আমি আর কি সকালে তাড়াতাড়ি উঠতে পারি না একদমই ঘুম থেকে, তার হুম। জন্য রাত্রে বেশি পড়া করতাম। ওরকম নির্দিষ্ট মানে স্কেডিউল আমাকে বেঁধে দিলে আমি পড়াশোনা করতে পারি না। মানে আমাকে যদি একটা খাঁচায় বন্দি করে দেওয়া হয় আমি পড়াশোনা করতে পারবো না। আমাকে কোনো স্কেডিউলে বেঁধে দিলে আমি থাকতে পারি না। আমি হুম। একটু মুক্ত পাখির মতো বাঁচতে চাই, আমি নিজের মতো করে পড়াশোনাটা করি আর কি, এইটা। তো আপনার কথা মতোই বলি, আপনি যে বললেন মুক্ত পাখির মতো বাঁচতে চাই, সেখান থেকে আমাদের এই বিএসসিসিআই যে অনলাইন প্ল্যাটফর্ম একটা, হুম। সেটা কি আপনাকে কোথাও হেল্প করেছে, মানে এই অনলাইন একদম, হওয়ার ফলে? একদম, এইটা হচ্ছে বিএসসিসিআই এর সব থেকে প্লাস পয়েন্ট। মানে এখনকার দিনে ওই অফলাইনে যাওয়া, সেখানে একটা ট্রাভেল করা, যে আমার সব থেকে বড় কথা হচ্ছে বিএসসিসিআই প্রতিষ্ঠানটা এই অনলাইনের জন্য কিন্তু এত মানে প্রান্তবর্তী অঞ্চলগুলোতে পৌঁছে যেতে পেরেছে শুধুমাত্র তার এই একদম। অনলাইন সুবিধাটার জন্যই। এটা না থাকলে সত্যিই খুব অসুবিধা হতো। এটা ভীষণ হেল্প করেছে আমাকে অফলাইনে ইয়ে করা আর কি, তার থেকে এটা খুব খুব বেটার। আচ্ছা, তাহলে বিএসসিসিআই অ্যাপটা কেমন ছিল? বিএসএসআই অ্যাপ তো খুব ভালো, বিএসএসআই অ্যাপের ফিচার্স গুলো খুব ভালো। সব থেকে ব্যাপার হচ্ছে যে রেকর্ডেড ক্লাস গুলো দেওয়া থাকে, যার জন্য আপনাকে যে নির্দিষ্ট টাইমেই করতে হবে তার কোনো মানে নেই। আমি যে কোনো সময় সেই ক্লাসটা আর কি দেখতে পারি। একদমই এটা তাই। এই রেকর্ডেড ক্লাসের ফিচার্সটা বিএসএসআই আমার সব থেকে ভালো লাগে। আর আর বাকি আর সব ফিচার্স থেকে গুলো? ভালো হচ্ছে প্রচুর মক টেস্ট দেওয়ার ব্যবস্থা আছে। এবং একদম। আমি যতবার ট্রাই করি কোনো প্রশ্নর কিন্তু রিপিটেশন হয় না। একটা দ্রৌপদী ছোট গল্প থেকেও আমি যদি একটা পরীক্ষা দিই, বারবার আমাকে ততবারই আলাদা আলাদা প্রশ্ন দেওয়া হয়। এটা একটা একদম। মানে বিশাল ব্যাপার। আমাদের বিএসসিসিআই এর এটাই বিশেষত্ব যে আমাদের হুম। কোয়েশ্চেন ব্যাংকে যে মক টেস্ট রয়েছে, আপনি কোয়েশ্চেনের রিপিটেশন পাবেন না, আমি কখনোই বলছি তো। রিপিটেশন পাবেন না। হ্যাঁ, হ্যাঁ। একদমই। আর মাইন্ড ম্যাপ কি আপনাকে সাহায্য করেছিল সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে? হ্যাঁ, 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 অবশ্যই, অবশ্যই। ওই ম্যাপ গুলো তো আসলে আমাদের এই পরীক্ষাটা তো একটা ব্যাপার হচ্ছে, এই পরীক্ষাটা নেট যারা পরবর্তীকালেও পড়বে আমি বলি, এই পরীক্ষাটা কিন্তু একটা রণকৌশলের মতো ব্যাপার। আপনাকে একদম। কৌশলটাকে খুব গুরুত্বপূর্ণভাবে সাজাতে হবে। আপনি যদি সেই কৌশলটা সাজাতে ব্যর্থ হন, তাহলে আপনি যতই পড়াশুনো করেন বারবার ব্যর্থ হবে। কারণ এই সমুদ্র হিমাচল সিলেবাসে তো কেউ পুরোটা পড়তে পারে না। কিন্তু একদম। যদি একটা স্ট্র্যাটেজি অনুযায়ী পড়া হয়, এই স্ট্র্যাটেজিটাকে সাজানো খুব মানে গুরুত্বপূর্ণ। বিএসএসসিআই এর মেন বিষয়টা হচ্ছে ওরা ওই স্ট্র্যাটেজিটাকে খুব ভালোভাবে সাজিয়ে দেয়, যে আপনি এই পথটা ধরে চলুন, তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। একদমই তাই। আচ্ছা, এ তো গেল আমাদের অনলাইন ক্লাস। এবার আমি বলবো, যারা স্টুডেন্ট রয়েছে আপনার কথা শুনে মোটিভেশন পাবেন, তাদের হুম। ক্ষেত্রে আপনি মানে কোন কোন বই ফলো করার কথা বলবেন, বিশেষ করে বাংলার আহ, ক্ষেত্রে বলবো? বাংলার ক্ষেত্রে আমি বলি, যারা বাংলা সাহিত্যে আছে তারা সবাই জানে আমাদের বাংলাতে কিন্তু সমস্ত প্রশ্নই হচ্ছে টেক্সট ভিত্তিক। প্রত্যেকটা প্রশ্নই পড়ে টেক্সটের ভিতর থেকে। তাই টেক্সট পড়া ছাড়া মানে বাংলা সাহিত্যে নেট কোয়ালিফাই করার আর কোনো জায়গা নাই। মানে একদম। টেক্সটকে এতটাই খুঁটিয়ে পড়তে হবে। আর এত দিন দিন ওরা প্রশ্নেরটাকে এত উচ্চ স্তরে নিয়ে যাচ্ছে, এত ক্রিটিক্যাল করছে। যেমন এইবারই একটা প্রশ্ন দিয়েছিল সুধীন্দ্রনাথ দত্তের কবিতা থেকে, যে অসময়ে ফিরেছে প্রমথ ড্যাশের প্রেরণায়। মানে হুম। ওখানে হুম। একটা শব্দ বসবে, নিন্দুকের প্রেরণায়। তাহলে সুধীন্দ্রনাথ বা বিষ্ণুদের মতো এত কঠিন কবিতা থেকে যখন তারা ওই রকম লাইন তুলে দিচ্ছে এবং সেটা শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, তখন যারা স্টুডেন্ট তাদের এটা বুঝতে হবে এটা কিন্তু কোনো নোট, কোনো না। মেটেরিয়ালস, কোনো কিছু পরেই এটাকে অ্যাচিভ করা সম্ভব নয়। একদম। একমাত্র যে টেক্সটটাকে অত্যন্ত খুঁটিয়ে পড়বে এবং টেক্সটের একটা একটা শব্দের উপরেও গুরুত্ব দেওয়াটা বিশেষ গুরুত্বপূর্ণ। এখন তো গল্প থেকেও শূন্যস্থান পূরণ হুম। দেয়। হুম। হুম। একদম। বিশেষ করে শুদ্ধ অশুদ্ধ গুলো এমন লাইন তুলে দেয়, হুম, 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 হুম। এবং সেখানে প্রত্যেকটা শব্দকে যদি সঠিকভাবে পড়া না হয়, সেটা না প্রশ্ন হয় তাহলে সেটা খুবই করতে গিয়ে খুব মানে সমস্যা। চাপের ব্যাপার। একদমই।
আচ্ছা, এবার একটু আমি পেপার ওয়ানের দিকে সরে আসি। পেপার ওয়ানে তো বেসিক্যালি কনসেপচুয়াল প্রশ্ন হয়, তো হ্যাঁ, বিএসএসসিআই স্যার ম্যাডামরা কি আপনার সেই কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছে? না আমি বলি পেপার ওয়ানটা সম্পর্কে আমি তেমন কিছু বলতে পারবো না, কারণ আমি পেপার ওয়ান বিএসএসসিআই পড়িনি। আমি আচ্ছা। শুধু পেপার টুটাই পড়েছি বিএসএসসিআই। মানে আমি প্রথমে অ্যাডমিশনটা নিয়েছিলাম আর কি বোধ, হুম। কিন্তু আমি পেপার ওয়ানটা বিএসএসসিআই থেকে পড়িনি। আমি শুধু আচ্ছা। বাংলাটাই পড়েছি বিএসএসসিআই। আমি বাংলাটার বিষয়ে বলতে পারি, আমি একটা ওদের মানে আপনাদের অফলাইন সেমিনারও আগেরবার আমাকে ডাকা হয়েছিল, আমি গিয়েছিলাম। হুম। আমি এইটুকু বলতে পারি, বাংলা সাহিত্যেও বিএসএসসিআর থেকে ভালো এখনো পর্যন্ত কেউ পড়ায় না। একদমই তাই। আমি বাংলা সাহিত্যের ক্ষেত্রে এটা গ্যারান্টি বলতে পারি। ওরা যে পথটা দেখিয়ে দেয়, ওরা যেভাবে করে, ওদের স্ট্র্যাটেজি অনুযায়ী চললে কিন্তু আপনার সাফল্য পাওয়া খুব একটা দুষ্কর ব্যাপার হবে না। একদম। আপনি তো বিএসএসসিআই সম্পর্কে এত কিছু বললেন, এবার আমি একটু জিজ্ঞাসা করছি যে স্টাডি ম্যাট পেয়েছেন, হুম। স্টাডি ম্যাটে কি কোথাও কোনো ভুল কিছু পেয়েছেন? না না না, স্টাডি মেটেরিয়ালে কোনো ভুল থাকে না। বিএসএসআই স্টাডি মেটেরিয়াল গুলো অনেকখানি মানে গবেষণা করে অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম তথ্যগুলোকেও ধরে দেয়। আর মানে বিএসএসআই এর সব থেকে ভালো ফিচার্স এর মধ্যে একটা হচ্ছে স্টাডি মেটেরিয়াল। কারণ আপনি হয়তো জানবেন, আমাদের এক একটা বড় বড় উপন্যাস, মধ্যযুগের এক একটা বড় বড় সাহিত্য, আপনি তো বারবার টেক্সটটাকে পড়তে পারবেন না। আপনি ধরুন দুবার হার্ডলি টেক্সটটা পড়লেন, ওই স্টাডি মেটেরিয়ালটাই আপনাকে ভুলতে দেবে না। মানে বিষয়টা হচ্ছে স্টাডি মেটেরিয়ালটাকে আপনি যতবার পড়বেন, আপনার ওই বিষয়টার কি গ্রথিত হয়ে থাকবে আপনার মস্তিষ্কের মধ্যে। স্টাডি মেটেরিয়াল ছাড়া এটা হওয়া খুব কঠিন, কারণ আমি একটা টেক্সটকে কতবার পড়তে পারি, তাই না? বিএসএসসি আর ওই স্টাডি মেটেরিয়ালটা এমন ভাবেই সাজানো থাকে স্তরে স্তরে, আপনি ওইটা যখন দেখবেন, স্টাডি মেটেরিয়ালটা বিএসএসসি আর ফলো করবেন, আপনি শ্রীকৃষ্ণ কীর্তন হোক বা মনসা মঙ্গল কাব্য হোক, যত বড় কাব্যই হোক, বা ধরায় চরিত মানুষের মতন বড় উপন্যাসই হোক, ওই স্টাডির মেটেরিয়ালটা এত সুন্দরভাবে সাজানো থাকে, আপনি পরপর পরপর যদি পড়তে পড়তে যান, মাঝে মাঝে দুদিন পর একবার করে, তাহলে আপনাকে মানে ওটাকে ব্রেন থেকে বেরোতে দেবে না। আর আমাদের বিষয়টাই হচ্ছে রিটেনশন, মানে আপনাকে কতটা আপনি ধরে রেখেছেন, আর সেইটার উপরই প্রশ্নটা হয় বাংলা সাহিত্যে। এই ধরে রাখার ক্ষেত্রে স্টাডি মেটেরিয়ালটা অনবদ্য। আর সব থেকে বড়, নোট করার কষ্টটা আমাদেরকে অনেকখানি লাঘব করায়, যার জন্য আমরা আরো টেক্সটটাকে পড়তে পারি। আমাকে যদি ধরায় হাতের চলি, কাছে সবকিছুই বিএসএসসিআই দিয়ে দেয় স্টুডেন্টদেরকে। অবশ্যই অবশ্যই অত বড় টেক্সট যদি আমাকে নোট করতে বসতে হয়, সেটা অত্যন্ত টাইম কনজিউমিং। একদম। বিএসএসআই যেহেতু সেই স্টাডি মেটেরিয়ালটা আমাদেরকে প্রোভাইড করছে, আমি সেটা দিয়ে আমার কাজটাকে চালাতে পারি। একদম। আচ্ছা, লাস্ট একটাই প্রশ্ন করব। বিএসএসসিআই অ্যাপ নিয়ে এত কিছু বললেন, অ্যাপের কি আর কোনো কিছু পরিবর্তন হলে আপনার ভালো লাগবে? না, বিএসএসআই এর অ্যাপটা যেভাবে আপনারা সাজিয়েছেন আর কি, আমি মনে করি এই মুহূর্তে আর বিএসএসআই এর অ্যাপের নতুন কোনো ফিচার্স দেওয়ার দরকার নেই। আসলে একটা জিনিস দেখবেন যে আসলে অত্যুক্তি যেমন মিথ্যোক্তি, অতিরিক্ত কোনো কিছুই খারাপ। মানে আপনি যদি ব্যাচে প্রচুর ফিচার্স দিয়ে ফেলেন, আসলে যে স্টুডেন্টরা পড়ছে না তারা মানে ওইটাতে বেশি ইনভলভড হয়ে থাকবে। যেভাবে সাজানো আছে, একদম আমি মনে করি একটা স্টুডেন্টের প্রয়োজন মতো সুন্দরভাবে অ্যাপটাকে তৈরি করা আছে। এবং আপনি বাসে যেতে, ট্রেনে যেতে, যে কোনো জায়গায় ট্রাভেল করতে, যে কোনো সময় ওই অ্যাপটাকে ব্যবহার করি আপনি এই জার্নিটাকে চালাতে পারেন। একদমই তাই। বিশেষ করে এই স্টাডি মেটেরিয়াল গুলো দিয়ে দিয়েছে যেহেতু, ওটাও একটা ভীষণ হেল্পফুল আর কি। যে আমি একটা কোনো বন্ধুর বাড়ি গিয়েছি, সেখানেও আমি যদি পড়তে চাই, আমি কিন্তু ফোনটা দেখেও পড়তে পারবো এই স্টাডি মেটেরিয়াল থেকে। একদম। আচ্ছা, আপনার সহপাঠী যদি কোনো বন্ধু বান্ধব থাকে বা আপনার সমবয়স্ক কিংবা আপনার থেকে ছোট, যারা নেট সেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছে, তাদেরকে আপনি কিভাবে মোটিভেট করবেন? মানে তাদেরকে আমি কি বলতে চাইছি? হ্যাঁ, একদম, কি বলতে চাইছেন, মানে কিভাবে প্রস্তুতি নেবে এরকম? যারা নেট বা সেটের জগতে আসতে চাইছে, বা যারা আছেও আর কি, যাদের একটুর জন্য কোয়ালিফাই হয়নিও হয়তো, এটা এমন কোনো বিষয় নাই, তারাও পরবর্তীকালে কোয়ালিফাই করতে পারবে। যতটা বড় করে নেটটাকে দেখানো হয়, নেট সেটটাকে মানুষের মনে ভীতি ধরানোর জন্য, অতখানিও বৃহৎ কিছু নয় এটা। হ্যাঁ, একটা সঠিক গাইডেন্স যদি আপনি পান, তাহলে কিন্তু ওটা অ্যাচিভ করা এমন কোনো মহৎ কঠিন বিষয় নয়। বা বিএসএসসিআই হতে হবে তার কোনো মানে নেই। আপনি যাকে চুজ করবেন, সেই গুরুটা যেন আপনার সঠিক হয়। সে যদি পথটা সঠিক দেখিয়ে দিতে পারে,
আপনি সেই পথ ধরে এগিয়ে যেতে পারবেন। আর বাংলা সাহিত্যের ক্ষেত্রে আমি বলতে পারি, টেক্সটটাকে কিন্তু একেবারে মানে গিলে খেয়ে ফেলতে হবে। কারণ এখানে যে প্রশ্নগুলো দেয় তাতে তো আর কোনো, আপনি এতদিন যাবৎ বাংলা সাহিত্যের যে পড়াশুনো করে এসছেন তার সঙ্গে কিন্তু নেটের পড়াশুনো পুরোপুরি ভিন্ন। একদম। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় আপনি কতটা রিটেনশন করতে পারছেন, আপনার ব্রেনে কতটা ধরে রাখতে পারছে, সেইটার উপর এটা মানে একটা ইয়ে করে আর কি। যে আর ওরা এটাই দেখতেও চায় আসলে, এনটিএ নেট পরীক্ষা কিন্তু অযৌক্তিক নয়। আপনার সাহিত্যিক মেধা এতদিন যাচাই হয়ে এসছে, এরপরে গবেষণা পরবর্তী চাকরির সময় আপনি ওই সাহিত্যিক মেধা যাচাই বহু জায়গা আছে, কিন্তু এইখানে আসলে ওরা দেখতে চায় একটা স্টুডেন্ট একটা টেক্সটকে কত ভাবে পড়ে বা কিভাবে পড়ছে। আসলে এটা তো একটা অ্যাটিটিউড বা অ্যাপটিটিউড টেস্ট। আপনাকে একটা সমস্যার সম্মুখীন করা হলো, আপনি সেই সমস্যাটা থেকে কিভাবে বেরিয়ে আসছেন এইটাই ওরা চেক করে। তাই এইটা একেবারে অযৌক্তিক নয়। তাই টেক্সট পড়ার অভ্যাসটা আসলে, আমরা টেক্সট পড়ার অভ্যাসটাও না দিন দিন হারিয়ে ফেলছি। আমাদের গ্র্যাজুয়েশনে ওই কিছু চোতা তৈরি হয়, সেগুলো আমরা পড়ি, উগরে দিই গিয়ে পরীক্ষার হলে, এমএতেও তাই। হ্যাঁ, কিন্তু এইখানে ওইটা হবে না আর কি, আপনাকে টেক্সটটা পড়তে হবে। আপনি টেক্সট ব্যতীত কিছু করতে পারবেন না। আমাদের বাংলা সাহিত্যে আমি বলতে পারি টেক্সট ব্যতীত আপনি যেই পড়ছে সে কিচ্ছু করতে পারবে না, সে নেটটাই ক্লিয়ার করতে পারবে না। একদম। বিএসসিসিআই কে আপনার নেটের প্রস্তুতিতে 10-এ কত দিতে চান? 10-এ কত দিতে চাই বিএসসিসিআই কে আমার প্রস্তুতিতে? অবশ্যই 8-9 দিতে চাই আমি। কারণ আমাকে বিএসসিসিআই প্রচুর হেল্প করেছে। প্রচুর, বিশেষ করে আমি যখন একটু পড়তে পড়তে ক্লান্তি এসেছে বা মনে হচ্ছে ভালো লাগছে না, এই বিষয়টাকে ছেড়ে দিই, আমি আমার সাহিত্যের জগতের সাহিত্যের বিষয় পড়ি। বিশেষ করে তখন আমাদের মাঝে মাঝে অমিত স্যার এসেছেন, আমি তো অনেকদিন থেকে যুক্ত বিএসএস সঙ্গে, আমাদেরকে মোটিভেট করেছেন অমিত স্যার যে ওই রকম করলে হবে না, এটা আবার তোমাকে উঠতে হবে, হ্যাঁ ক্লান্তি অবসাদ আসবে। এই সমস্ত বিষয়গুলো শুধুই তো আর একজন প্রতিষ্ঠান বা একজন শিক্ষা গুরুর শুধু তো দায়িত্ব এটা নয় যে তোমাকে পরীক্ষাটা পাশ করানো, তার ভিতরে যত অবসাদ বিষণ্ণতা আছে সেটা থেকে উদ্ধার করার কাজটাও তাকে করতে হয়। বিএসএসআই কিন্তু সেটা দায়িত্ব নিয়ে করেছে, বিশেষ করে অমিত স্যার সেটা দায়িত্ব নিয়ে করেছেন। উনি কিন্তু ভুলে যাননি, হ্যাঁ, যে আমার কাছে একটা টাকা অ্যামাউন্ট দিয়ে ভর্তি হয়েছে, আমি শুধু ক্লাসটুকু দেবো, বেরিয়ে যাব, বাদ বাকিটা তুমি বুঝে নাও। এই রকম ভাবে কোনোদিন আমাদের সঙ্গে অমিত স্যার কিন্তু ডিল করেননি। উনি কিন্তু ছাত্রদেরকে ভুলে যাননি কখনো। এটা অমিত স্যারের একটা বিশেষ বৈশিষ্ট্য। আমি দেখেছি অনেক ইনস্টিটিউশনে এটা করে, মানে আপনি অর্থ দিয়ে ভর্তি হলেন, ইয়ে করলেন, ক্লাস করলেন, চলে গেলেন, কিন্তু ছাত্রটা যে পড়তে পারছে কি পারছে না তার খোঁজ না। এমনকি আমি দেখেছিলাম, আমি 3-4টে মক টেস্ট দিনই আমার কাছে কিন্তু ফোন এসছে এবং আমাকে বলা হয়েছে আপনি কিন্তু যদি এরপরে এরকম করেন আপনার গার্ডিয়ানকে জানানো হবে। এই যে প্রতিনিয়ত লক্ষ্য রাখা একটা স্টুডেন্টের প্রতি, এইটা হচ্ছে, বিশেষ করে আমরা এত বড় স্টুডেন্ট, আমরা তো আর ক্লাস 2 এর বাচ্চা নয়, কিন্তু তবুও যে এত বড় স্টুডেন্টকেও যে এইভাবে গাইড করা যায়, এটা বিএসসিসিআই যথেষ্ট একটা মানে ভালো দিক আর কি। একদম। তো আপনাকে অনেক শুভেচ্ছা রইলো এবং শুভ কামনা রইলো। নেক্সট ডিসেম্বরে 2025-এর যে নেট পরীক্ষা হবে, অবশ্যই আপনি জেআরএফ পান এবং আমাদের কৃতি সম্বর্ধনা অনুষ্ঠানে একদম মানে স্টেজে দাঁড়ানি জেআরএফ নিয়ে, এটা আমাদের থেকে একদম শুভ কামনা রইলো। এই বলে আজকে শেষ করব।